Welcome, dear students, to our study pro channel. প্রত্যেককে স্বাগত। আর আমাদের ক্লাস আবার শুরু করতে চলেছি। আমাদের যে কন্টিনিউ চলছে লজিক ক্লাস, যে অবরোহ যুক্তিবিদ্যার অমাধ্যম অনুমানের যে আবর্তন প্রক্রিয়া, সেটি আবার আমরা শুরু করতে চলেছি আজকে। তো শুরু করার আগে জাস্ট আমি পুরাতন যে আমাদের যে গত আলোচনা সেটা একটু দেখে নেব। আমরা গত আলোচনায় গত ক্লাসে যা দেখেছি সেটা কী ছিল, সেটা ছিল আবর্তন কাকে বলি, আবর্তনের নিয়ম এবং আবর্তন কিভাবে করতে হয়, আবর্তনের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোকে মেনে বৈধ আবর্তন কিভাবে সম্ভব, কিভাবে করা যায়, এবং কোন কোন বচনের বৈধ আবর্তন কোন কোন বচনে সম্ভব সেটা দেখানো হয়েছে। যেমন আমরা দেখেছি যে আবর্তনের যে 4টি নিয়ম দেওয়া আছে, সেই 4টি নিয়মের মধ্যে সবগুলোকে যদি ঠিকঠাকভাবে অনুসরণ করে আবর্তন করা হয়, তাহলে এ বচনের বৈধ আবর্তন হয় আই, ই বচনের বৈধ আবর্তন ই, আই বচনের বৈধ আবর্তন আই, এবং ও বচনের বৈধ আবর্তন নাই। অর্থাৎ ও বচনের যদি আমরা কোনো আবর্তন করি, কোনো বচনে আবর্তন করি, তাহলে সেটা অবৈধ হয়ে যায়, অর্থাৎ কোনো না কোনো নিয়ম লঙ্ঘিত হয়। সেই কারণে ও বচনের আবর্তন বৈধ নয়। দ্যাট মিন্স ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয়। ওকে, এবং গত আলোচনাতেই এটা বলা হয়েছিল যে ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয় কেন সেটা। ওকে, তো আমরা শুরু করার আগে জাস্ট দেখে নেব আমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল, সেই হোমওয়ার্কগুলো তোমরা খাতা খোলো, তার সঙ্গে তোমাদের হোমওয়ার্কগুলোকে মিলিয়ে নাও। ওকে, আমি দিচ্ছি যে হোমওয়ার্ক দেওয়া ছিল, অর্থাৎ আবর্তন করো, সে আবর্তন করতে দেওয়া ছিল যে পরি আছে, আবর্তন করো। এই যে আমাদের হোমওয়ার্ক ছিল আবর্তন করো। ওকে, আবর্তন করোতে হোমওয়ার্ক ছিল আবর্তন করো। এবার এখানে আমরা পরি আছে, এই যে আমাদের পরি আছে, ওকে, এটা আমাদের ছিল বাক্য। এই বাক্যটিকে আমরা আবর্তন করব। এবার আবর্তন করতে গেলে আমাকে কি করতে হবে? লজিক্যাল ফর্মে ফার্স্ট কিন্তু আমাকে করতেই হবে। তাহলে পরি আছে, এখানে কোনো মানক চিহ্ন নেই। এবার যদি এখানে কোনো মানক চিহ্ন না থাকে, এখানে কোনো মানক চিহ্ন না থাকলে আমাদের কাজ কি আমরা দেখে নেব বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। এবার বাস্তব অভিজ্ঞতা আমাদের কি বলছে? বাস্তব অভিজ্ঞতা বলছে যে পরি আছে, বাট এটা বাক্য সামান্য, কিন্তু আমরা এরকম করতে পারি না পরি আছে কিন্তু পরি তো বাস্তবে নেই, আমরা কেউ অভিজ্ঞতায় পাইনি, তাহলে কেমন হয়ে যাচ্ছে? সে যদি বলি আমরা যে সকল পরি হয় আছে কথাটিকে অস্তিত্বশীল, যদি বলি সকল পরি হয় অস্তিত্বশীল, তাহলে কিন্তু এটা মিথ্যা হয়ে যায়। সত্য না মিথ্যা, দ্যাটস আনাদার ম্যাটার, বাট এটা কিন্তু আমাদের এইভাবেই করতে হবে, কারণ এটাকে আমরা বিশেষে নিয়ে যেতে পারি না যে কোনো কোনো পরি হয় অস্তিত্বশীল, এটা করা যায় না। কোনো কোনো পরি হয় অস্তিত্বশীল, এটা করতে যাওয়া মানেই পরি আছে এর অস্তিত্ব পুরোপুরিভাবে স্বীকার করে নেওয়া, অ্যাটলিস্ট একটা পরির অস্তিত্ব স্বীকার করে নেওয়া। সেই কারণে আমরা এটা বিশেষে করব না, এটা সামান্য বচনই হবে। তাহলে কি করব? যে সকল পরি হয় অস্তিত্বশীল, সকল পরি হয় অস্তিত্বশীল, আমরা করলাম সকল পরি হয় অস্তিত্বশীল। ওকে, সকল পরি হয় অস্তিত্বশীল, আমাদের এটা এ বচন হলো, সকল পরি হয় অস্তিত্বশীল। এইবার আমরা কি করব? নিয়ম মেনে যদি এই এ বচনের আবর্তন করি, আমরা গতদিনে দেখেছি নিয়মগুলোর সাহায্যে যদি আমরা আবর্তন করতে যাই, এ বচনের বৈধ আবর্তন আই হয়। আমরা জেনে গেছি আই, তাহলে আমরা সরাসরি আই বচনে করব। অতএব আবর্তিত বচন, এটা হলো আমার আবর্তনীয় বচন, আবর্তিত বচন হবে আই। আই মানে আমার এখানে আসবে কোনো কোনো অস্তিত্বশীল, এখানে আমি দেব কোনো কোনো অস্তিত্বশীল প্রাণী বা জীব, আমি যে কোনো একটা দিতে পারি, হয় কি পরি। ওকে, এটা হলো আই। এই যে আমার এ বচনের আবর্তন কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এই বচনটি হলো আবর্তনীয়, এটি হলো আবর্তিত। ওকে, আমরা জানি যে আবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে হেতুবাক্য যেটা আশ্রয় বাক্য সেটাকে বলা হয় আবর্তনীয়, এবং যেটা সিদ্ধান্ত সেটাকে বলা হয় আবর্তিত বচন। ওকে, আমরা এই বচনের যেটা আবর্তন সেটা 1 নম্বরে আমরা করে নিলাম। এবার 2 নম্বরে আমরা দেখব। 2 নম্বরে আমাদের কি দেওয়া ছিল? 2 নম্বরে যেটা দেওয়া ছিল, এখানে আরেকটি কথা বলি, আমাদের এক স্টুডেন্ট আমাকে পাঠিয়েছিল, যেটা হচ্ছে যে সকল অস্তিত্বশীল হয় পরি।
এইভাবে কিন্তু করবে না, কারণ এটা বলেই দেওয়া হয়েছে। তুমি এটা করেছো আগে যে সকল পরি হয় অস্তিত্বশীল, তারপরে করেছো কোনো কোনো অস্তিত্বশীল হয় পরি, এরকম নয়। যেহেতু আমরা অলরেডি আমাদের ব্যাখ্যায় নিয়ম মেনে দেখে নিয়েছি যে এ বচনের বৈধ আবর্তন আই বচনে সম্ভব, সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট আই বচনেই করবে। কথাটা বোঝাতে পেরেছি? অর্থাৎ এখানে এ বচন তুমি আলাদাভাবে করে এখানে তারপর আবার দিয়ে করেছো আই বচন, সেটা কিন্তু করবেন না। ওকে, তাহলে তারপরেরটা দেখো, যেটা রয়েছে কিছু লোক স্বার্থপর। পরেরটা রয়েছে কিছু লোক স্বার্থপর। পরের যে বাক্য সেটা রয়েছে কিছু লোক স্বার্থপর। ওকে, কিছু লোক স্বার্থপর, এই হচ্ছে আমাদের বাক্য। এই বাক্যটা কোন বচন হবে এটা আমরা দেখে নেব। এটা আমাদের কোন বচন হবে, আমাদের এখানে বোঝাই যাচ্ছে এই যে কিছু লোক বলা আছে, তার মানে কিছু সংখ্যক বলছে, সেটা বিশেষকে নির্দেশ করছে, আংশিক নির্দেশ করছে। সেক্ষেত্রে আমরা যে আই বচনে করব, কারণ বাক্যটা হচ্ছে সদর্থক। কারণ আমরা নিয়মে জানি যে বাক্য থেকে বচন, সেই নিয়মটা জানি যে কিছু, কতিপয়, কিছু কিছু, অল্প সংখ্যক, প্রায়, অনেক, বেশিরভাগ ইত্যাদি শব্দ থাকলে কোনো বাক্যকে আমরা আই বচনে করি। তাহলে এটা আই বচন হবে, যেহেতু কিছু বলা আছে। তাহলে কিছু লোক স্বার্থপর আই বচন করব। আই বচন করতে গেলে আমাদের কি হবে, লজিক্যাল ফর্মটা হবে এইরকম যে কোনো কোনো লোক হয় স্বার্থপর, কোনো কোনো লোক হয় স্বার্থপর। ওকে, কোনো কোনো লোক হয় স্বার্থপর, এটা হলো আমার আই বচন। কোনো কোনো লোক হয় স্বার্থপর। এই আই বচনের যদি আমি আবর্তন করতে যাই, নিয়ম মেনে বৈধ আবর্তন হয় আই বচন, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। তাহলে অতএব এখানে আমাকে সিদ্ধান্ত দিতে হবে, কারণ এটা হলো আবর্তনীয়। ওকে, আবর্তনীয় এবং আবর্তিত বচন অর্থাৎ সিদ্ধান্তে অতএব সেটা কিন্তু দিতে হবে আবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে। আই বচনের আবর্তন আই হয়, এখানে ছিল কোনো কোনো লোক হয় স্বার্থপর, উদ্দেশ্যবিধ চেঞ্জ হয়ে অর্থাৎ স্থান পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, যে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি হয় লোক, এরকম আমরা দিতে পারি। তাহলে কোনো কোনো স্বার্থপর আমরা দিলাম, কোনো কোনো স্বার্থপর লোক বা প্রাণী দিতে পারি, যাই দিই, যেটা কোনো অর্থের পরিবর্তন ঘটাবে না। হ্যাঁ, কোনো কোনো স্বার্থপর প্রাণী হয় লোক। ওকে, এটা আই বচনের আবর্তন, আমরা আই পেলাম। এবং এই যে আবর্তনের সিদ্ধান্ত, সেটা হলো আবর্তিত বচন। এটা হলো আমার আবর্তিত বচন, এটা হলো আবর্তিত। ওকে, আবর্তনীয়, আবর্তিত। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আই বচনের বৈধ আবর্তন আই পেলাম। এরপরে আমাদের আরও রয়েছে তিনটে, সেক্ষেত্রে আরেকটি রয়েছে, যেমন হচ্ছে খুব কম লোক দয়ালু। এখানে রয়েছে 3 নম্বরে খুব কম লোক, খুব কম লোক দয়ালু। ওকে, খুব কম লোক দয়ালু কোন বচন হবে, এই বাক্যটা হলো খুব কম লোক দয়ালু। আমরা নিয়মে দেখেছি যে লজিক্যাল ফর্ম করতে হবে আগে। লজিক্যাল ফর্ম করতে গেলে আবর্তনের এটা খুব কম যে শব্দটি রয়েছে, এটা ও বচন। খুব কম, অত্যন্ত কম নেই বললেই চলে। কদাচিৎ, কচ্চিৎ ইত্যাদি শব্দ থাকলে আমরা ও বচন করি, তাহলে এটা ও বচন হবে। ওকে, ও বচন করলে কি হবে, তাহলে কোনো কোনো লোক নয়, কোনো কোনো লোক নয় দয়ালু। ওকে, এটা আমার ও বচন, কোনো কোনো লোক নয় দয়ালু। আমি পেয়ে গেলাম কোনো কোনো লোক নয় দয়ালু। এখন যে কাজটি সেটি হলো যে এই বচনটির আবর্তন কি হবে নিয়ম মেনে। আমরা গত ক্লাসে দেখেছি যে ও বচনের বৈধ আবর্তন কিন্তু কোনো বচনই সম্ভব নয়, কারণ এই ও বচনের আবর্তন যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে এ বা আইতে হচ্ছে না। কারণটাই হলো যে তৃতীয় নিয়ম, গুণের পরিবর্তন হয়ে যায়। এবং থাকলো দুটো বচন, সেটা হচ্ছে ই এবং ও বচন। এই ও বচনের আবর্তন ই বা ওতেও সম্ভব নয়, কারণ ও বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। ও বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য অর্থাৎ লোক, এটি ব্যাপ্য। এবং যখনই এই ও বচনের আমি আবর্তন ই বা ওতে করব, সেক্ষেত্রে হয়ে যাবে এই লোক অর্থাৎ উদ্দেশ্য পদটি সিদ্ধান্তে বিধেয়ের জায়গায় চলে যাবে। প্রথম নিয়ম অনুযায়ী এই উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। এবং আমরা ই বা ও যে বচনই করি না কেন, আমাদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী আমাদের জানা আছে যে নয়ার্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য হয়, অর্থাৎ চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়ে যায়। এক্ষেত্রে উদ্দেশ্য পদ এখানে অব্যাপ্য
আবর্তনীয় বচনে এবং আবর্তিত বচনে যখন এই উদ্দেশ্য পদ বিধির জায়গায় চলে যাবে, অর্থাৎ আমরা ই বা ও এই দুটো যে নয়ার্থক বচন রয়েছে এই দুটোর যে কোনোটাতেই করি না কেন সেক্ষেত্রে ব্যাপ্য হয়ে যায়, অব্যাপ্য থেকে ব্যাপ্য হয়, চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়। সেই কারণে ও বচনের বৈধ আবর্তন কোনো বচনেই সম্ভব নয়। তাহলে আমরা কি লিখব? এটা লিখব ও বচনের বৈধ আবর্তন কোনো বচনে সম্ভব নয়। ও বচনের বৈধ আবর্তন কোনো বচনে সম্ভব নয়। ওকে, সম্ভব নয়। ও বচনের বৈধ আবর্তন কোনো বচনে সম্ভব নয়, এই কথাটা লিখে দেবো, ব্যাস। তাহলে আমাদের এখানে অলরেডি আমাদের যে 3টে টাস্ক কমপ্লিট, আরও 2টো বচন রয়েছে, আমরা এই 2টো করব। ওকে, তোমাদের কন্টিনিউ এই ধরনের যে প্র্যাকটিসগুলো রয়েছে সেই প্র্যাকটিসগুলো তোমাদের কিন্তু করতে হবে, হোমওয়ার্কগুলো। আর এবার থাকছে আমাদের 4 নম্বর কি বলা আছে। 4 নম্বরে আমরা দেখে নেব 4 নম্বরে কি রয়েছে আমাদের। 4 নম্বর রয়েছে যেটা হচ্ছে উট পাখি ডিম পারে না। 4 নম্বর রয়েছে উট পাখি ডিম পারে না। ওকে, উট পাখি ডিম পারে না, এই বাক্যটি দেওয়া আছে, উট পাখি ডিম পারে না। এই বাক্যটিকে আবর্তন করতে গেলে আমার লজিক্যাল ফর্ম করতে হবে। এট ফার্স্ট লজিক্যাল ফর্ম করলে কী হবে? উট পাখি ডিম পারে না নয়ার্থক সামগ্রিকভাবে অস্বীকার করছে ডিম পাড়ার ঘটনাটি উট পাখি সম্পর্কে। তাহলে হবে কি? ই বচন, সামগ্রিক অস্বীকৃতি ই বচন। তাহলে কোনো, আর ই বচনের আকার হচ্ছে কোনো এস নয় পি। তাহলে কোনো উট পাখি, ওকে, উট পাখি নয় এমন যে ডিম পারে, এমন যে বা যারা আমরা দিতে পারি যারা ডিম পারে, ওকে। কোনো উট পাখি নয় এমন যারা ডিম পারে, কোনো উট পাখি নয় এমন যারা ডিম পারে, ই বচন। এটা আমার আবর্তনীয়, অর্থাৎ এটা আমার হেতুবাক্য, আবর্তনীয় হেতুবাক্য, অর্থাৎ আবর্তনের ক্ষেত্রে যে হেতুবাক্য সেটাকে আবর্তনীয় বলা হয়, এটা আবর্তনীয় বচন। এবার এর সিদ্ধান্ত কি হবে? সিদ্ধান্ত অর্থাৎ এই ই বচনকে যদি আমি আবর্তনের নিয়ম মেনে বৈধভাবে আমি যদি আবর্তিত করি সেটা কি বচনে দাঁড়াবে? আমরা গত ক্লাসে দেখে নিয়েছি যে ই বচনের বৈধ আবর্তন, ই বচনে সম্ভব। ওকে, তাহলে ই বচন সম্ভব হলে ই বচনের আকারই থাকবে, আমরা এখানে লিখব কোনো। তাহলে যে বিধেয়টি রয়েছে সেটি উদ্দেশ্যের জায়গায় আসবে। কোনো ডিম পারে প্রাণী, বা কোনো প্রাণী যারা ডিম পারে, এরকম করতে পারি। আমি দিতে পারি কোনো প্রাণী যারা ডিম পারে, এইভাবে করাতে আমার যেটা বিধিও ছিল সেটা একই রকম থেকে গেল, অর্থাৎ ডিম পারে এখানে থাকলেও ডিম পারে। তাহলে কোনো প্রাণী যারা ডিম পারে নয়, গুণে এক রাখলাম, নয় উট পাখি। ওকে, ই বচনের বৈধ আবর্তন ই বচনের সম্ভব, এটা হলো আবর্তিত, সিদ্ধান্তটা আবর্তিত। আবর্তনের যে সিদ্ধান্ত সেটাকে বলা হয় আবর্তিত। তাহলে ই বচনের আমরা বৈধ আবর্তন পেলাম যে কোনো প্রাণী যারা ডিম পারে নয় উট পাখি। যে প্রাণীগুলো তার মানে ডিম পারছে সেগুলো উট পাখি নয়। ওকে, তাহলে আমরা 4 নম্বর করে নিলাম। এবং 5 নম্বরে যেটা রয়েছে সেটা একটু দেখে নেব। 5 নম্বরে রয়েছে কেবলমাত্র দার্শনিকরাই ভাবুক। এই 5 নম্বরটি আমি দেখে নেব। ওকে, কেবলমাত্র দার্শনিকরাই ভাবুক। কেবলমাত্র দার্শনিকরাই ভাবুক। ওকে, কেবলমাত্র দার্শনিকরাই ভাবুক, এই বাক্যটিকে আমরা কি করব? আমাকে লজিক্যাল ফর্মে আনতে হবে। লজিক্যাল ফর্ম আনতে গেলে আমাকে খেয়াল করতে হবে বাক্য থেকে বচনে পরিণত করার যে নিয়মগুলো, সেই নিয়মগুলোকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র শব্দটি রয়েছে। যদি কেবলমাত্র শব্দ থাকে তাহলে এই জাতীয় বাক্যকে আমরা কি করি? এ বা ই বচনে করি। আমি ডাইরেক্ট এখানে এ বচনেই নিয়ে যাচ্ছি, অর্থাৎ এ বচনে যদি করতে হয় তাহলে এই কেবলমাত্র শব্দটি বাক্যের উদ্দেশ্যের প্রথমে রয়েছে বলে উদ্দেশ্য বিধির স্থান পরিবর্তিত হবে। তাহলে উদ্দেশ্য যাবে বিধির জায়গায়, বিধেয় আসবে উদ্দেশ্যের জায়গায়। কেবলমাত্র শব্দটির জন্য বাক্যটি এ বচনে হবে। ওকে, তাহলে কি লিখব? এ বচন করলে সকল ভাবুক, আমি দিয়ে দিই ভাবুক, সকল ভাবুক ব্যক্তি দিতে পারি,
সকল ভাবুক ব্যক্তি হয় কি দার্শনিক, সরাসরি দার্শনিক, সকল ভাবুক ব্যক্তি হয় দার্শনিক, এটা আমি এবচন করলাম। ওকে, কেবলমাত্র শব্দের জন্যই যে নিয়ম সেটা আমি কি করলাম, সেটা এবচনে করলাম এবং উদ্দেশ্য বিধেয়কে চেঞ্জ করলাম, যার স্থান পরিবর্তন করলাম, তাহলে হলো সকল ভাবুক ব্যক্তি হয় দার্শনিক। এবার আমরা কি করব, এটার আবর্তন করব। আবর্তন করতে গেলে অতএব দিয়ে সিদ্ধান্ত, এবচনের আবর্তন, বৈধ আবর্তন নিয়ম মেনে যদি আমি বলি তাহলে আই হয়। তাহলে আই করতে গেলে আমাদের কি হবে, কোনো কোনো, তাহলে কি হবে, কোনো কোনো উদ্দেশ্য বিধেয় আবার চেঞ্জ হবে, তাহলে দার্শনিক। ওকে, বিধেয় আসবে উদ্দেশ্যের জায়গায়, দার্শনিক। কোনো কোনো দার্শনিক হয় ভাবুক ব্যক্তি, কোনো কোনো দার্শনিক হয় ভাবুক ব্যক্তি। ওকে, এটা আমি পেয়ে গেলাম আই। এটা হলো আবর্তনীয় এবং এটা হলো সিদ্ধান্ত হচ্ছে আবর্তিত। ওকে, এখন হয়তো তোমাদের কারো মনে হতে পারে যে না, লজিক্যাল ফর্ম করার সময় এটা আবার চেঞ্জ হবে, আবার আবর্তন করার সময় উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, পরপর দুইবার আবার কি করে চেঞ্জ হবে। তাহলে এখানে একটু বলে রাখি যে আমরা যে বাক্য থেকে বচন করলাম, এখানে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হলো বাক্য থেকে বচন করার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী। অর্থাৎ এখানে কেবলমাত্র শব্দ থাকার জন্য উদ্দেশ্য বিধির জায়গায় বিধেয় উদ্দেশ্যের জায়গায় এসেছে এবং বাক্য বচন করা হয়েছে। তাহলে বাক্য থেকে বচনে পরিণত করার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমি বাক্য থেকে বচন করলাম। এবং দ্বিতীয়ত যেখানে আবর্তন প্রক্রিয়া করলাম, আবর্তন করার সময় অর্থাৎ আবর্তিত বচনটি করার সময় আবার উদ্দেশ্যকে বিধের জায়গায় নিয়ে গেছি, বিধেয়কে উদ্দেশ্যের জায়গায় নিয়ে এসেছি। তার কারণটা কি, কারণটা হচ্ছে এখানে আবর্তনের নিয়ম মেনে, অর্থাৎ দুইবার পরপর উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করা হলো। এই প্রক্রিয়াতে তোমাদের মনে হতে পারে তাহলে আমরা যেখানে যে কাজটা করেছি সেখানকার সেই নিয়মটাকে কিন্তু ফলো করেছি। এখানে বাক্য থেকে বচনের নিয়ম, এখানে করা হয়েছে আবর্তনের নিয়ম। এখানে আবর্তনের নিয়ম মেনে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তিত হয়েছে। ওকে, তাহলে এ বচনের আমরা কি পেলাম, যে বৈধ আবর্তন আই, সেই আই বচনই করলাম। ওকে, আমরা এই যে আমাদের যে টাস্কগুলো দেওয়া ছিল সেই টাস্কগুলো আমাদের দেখা কমপ্লিট। তোমরা মিলিয়ে নিয়েছো প্রত্যেকে, আশা করি যতটা শিখতে পেরেছো। তার চেয়ে যেগুলো ঘাটতি ছিল সেই ঘাটতিগুলো অন্ততপক্ষে এখন হয়তো তোমাদের পূরণ হলো। এরপরে আমরা আবর্তন সম্পর্কিত আরও কিছু বিষয়, যে বিষয়গুলোকে আমাদের আলোচনা করা প্রয়োজন সেটা আমরা করে নেব। জাস্ট আমি এগেইন আবার একটা কোশ্চিন, যেটা বড় কোশ্চিন, যেটা 4 নম্বরে অনেক সময় ঢুকে যায় বড় কোশ্চিনের সঙ্গে, সেটা হলো যে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। এই যে বচনটা ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, এই যে কোশ্চিনটা ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, এর উত্তরটা আমরা কি দেব আমি বলছি, তোমরা লিখে নিও। এখানে শুধু উদাহরণটা দেখাবো। ওকে, তাহলে এখানে কি করতে হবে, আমি যেভাবে বলছি সেইভাবে তাহলে এখানে লিখবে যে ও বচনের বৈধ আবর্তন সম্ভব কি না তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। উদাহরণটি নেবে, যেমন দিয়ে আমরা একটি উদাহরণ নিলাম। ওকে, তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। যেমন উদাহরণ নিলাম, যে ডাইরেক্ট লিখলাম কোনো কোনো ব্যক্তি নয় স্বার্থপর। ওকে, এটা ও বচন, এইটা নিলাম। যেমন নিলাম কোনো কোনো ব্যক্তি নয় স্বার্থপর। এবার এই বচনটির এখানে দাঁড়িয়ে দেবে, যেমন কোনো কোনো ব্যক্তি নয় স্বার্থপর দাঁড়িয়ে, এই বচনটির এই উদাহরণ নেওয়া হলো, জাস্ট একটু উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করা হলো। তারপরে এই উদাহরণ যেমন কোনো কোনো ব্যক্তি নয় স্বার্থপর, ও আমরা এখানে ব্র্যাকেটে দেব, ও দেওয়ার পরে এখান থেকে হাইফেন দিয়ে লেখা শুরু করবে। এই ও বচনটির, তারপরে ডাইরেক্ট লেখো হাইফেন দেওয়ার পরে, যে এই ও বচনটির আবর্তন এ বা আই বচনে সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে আবর্তনের তৃতীয় নিয়মটি লঙ্ঘিত হবে, অর্থাৎ
গুণের পরিবর্তন হবে। ওকে, এ বা আই বচন হলো সদর্থক বচন এবং ও হচ্ছে নয়ার্থক বচন। অতএব ও বচনের আবর্তন এ বা আইতে সম্ভব নয়। ওকে, আমরা সেটা উদাহরণ লিখে দিতেও পারি, না লিখলেও হবে, এখান থেকে থাকুক। তারপরে আবার দিয়ে দাঁড়িয়ে পড়ে লিখবে, আবার এই ও বচনের আবর্তন ই বা ও বচনে করলে হবে, এখানে আমরা দেখাই। ওকে, আবার এই ও বচনের আবর্তন ই বা ও বচনে করলে হবে, এই হবে এটা আমরা দেখাই। হবের পরে এরকম হবে, তারপরে ড্যাশ দিয়ে লিখবে। যেমন ইতে করি, ইতে করলে হবে কি, যে কোনো স্বার্থপর, ওকে, স্বার্থপর জীব দিয়ে এখানে নয়, কোনো স্বার্থপর জীব নয় ব্যক্তি। ওকে, এটা ব্র্যাকেটে এখানে ই দিয়ে দিই, এটা এই হলো। হ্যাঁ, আবার ও বচনের আবর্তন ই বা ও বচনে করলে হবে, হবে দিয়ে এরকম করে লিখো, কোনো কোনো স্বার্থপর জীব নয় ব্যক্তি, এবং দেওয়ার পরে ওটা করছি কোনো কোনো স্বার্থপর জীব নয় ব্যক্তি ও, ওকে, এখানে দাঁড়ি। তার মানে আমার সেন্টেন্সটা কমপ্লিট হলো। কিভাবে, যে আবার ও বচনের আবর্তন করলে, ও বচনের আবর্তন ই বা ও বচনে করলে হবে, হবে দিয়ে ড্যাশ দিয়ে আমি করলাম ই বচনে কোনো স্বার্থপর জীব নয় ব্যক্তি, এবং ও বচনে করছি যে কোনো কোনো স্বার্থপর জীব নয় ব্যক্তি। ওকে, দাঁড়ি। তারপরে লিখব এই উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়েছে। এটা লেখো, এই উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়েছে। দাঁড়ি, অর্থাৎ যে পদ আশ্রয় বাক্যে বা আবর্তনীয় বাক্যে ব্যাপ্য নয় সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই যে নিয়মটি, চতুর্থ নিয়ম, সেটি লঙ্ঘিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ও বচনের যে আবর্তনীয় বাক্য, ও বচনের আবর্তনীয় বাক্য ব্যক্তি উদ্দেশ্য হিসাবে সেখানে ব্যাপ্য হয়নি, কিন্তু আবর্তিত বচনে এই ব্যক্তি, আবর্তিত বচনে এই পদ, উদ্দেশ্য পদ ব্যক্তি ব্যাপ্য হয়েছে। কারণ আবর্তিত বচন নয়ার্থক হওয়ায়, আমরা জানি নয়ার্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য হওয়ায় এখানে ব্যাপ্য হয়েছে। এই কথাটা লিখব যে আমরা জানি যে আবর্তন বচনের ব্যক্তি, উদ্দেশ্যপদ ব্যক্তি অব্যাপ্য ছিল, কিন্তু আবর্তিত বচন নয়ার্থক হওয়ায় এবং এখানে বিধেয় হওয়ায় এই আবর্তিত বচনে এই ব্যক্তি পদটি, অব্যাপ্য পদটি ব্যাপ্য হয়েছে। ফলে কী করেছে, আবর্তনের চতুর্থ নিয়মটি এইভাবে লঙ্ঘিত হয়েছে। তাই আবর্তনের নিয়ম অনুযায়ী যদি দেখা যায়, আবর্তনের নিয়ম অনুযায়ী যদি দেখা যায় যে ও বচনকে আবর্তন করলে আবর্তনের কোনো না কোনো নিয়ম অবশ্যই লঙ্ঘিত হচ্ছে, অর্থাৎ ও বচনের বৈধ আবর্তন কোনো বচনই সম্ভব হচ্ছে না। ওকে, তাই আমরা এই কথাটাই বলবো যে ফাইনালি যে ও বচনের আবর্তন করতে গেলে দেখা যায় যে আবর্তনের কোনো না কোনো নিয়ম লঙ্ঘিত হয়, তাই ও বচনের বৈধ আবর্তন কোনো বচনেই সম্ভব নয়। ব্যাস এটুকু লিখে দিলেই হবে। ওকে, তাহলে এরপরে আমরা চলে যাই আমাদের যে এখানে আবর্তনের পার্ট আলাদা রয়েছে, সেখানে কি আবর্তনের প্রকারে যাই। আবর্তনের প্রকার কি, আবর্তনের প্রকার অর্থাৎ আবর্তন কয় প্রকার ও কী কী? এর উত্তর হচ্ছে আবর্তন দুই প্রকার, যথা সরল আবর্তন বা সম আবর্তন এবং অসরল আবর্তন বা বিষম আবর্তন বা সীমিত আবর্তন, এরকম বলা চলে। ওকে,
আমরা এখানে দেখব যে এই সরল আবর্তন কাকে বলে এবং কিভাবে সরল আবর্তন করতে হয়। আরেকটি থাকলো যেটা হচ্ছে অসরল আবর্তন কাকে বলে। ওকে, তাহলে এখানে আবর্তনের দুটো প্রকার সরল আবর্তন আমরা দেখলাম। আবর্তন দুই প্রকার, একটা হচ্ছে সরল আবর্তন, ওকে, সরল আবর্তন, আর একটা হলো অসরল আবর্তন। এই হচ্ছে আবর্তন দুই প্রকার, সরল আবর্তন, অসরল আবর্তন। ওকে, তাহলে সরল আবর্তন আর অসরল আবর্তন। এবার আমরা সংজ্ঞায় যাব, সরল আবর্তন কাকে বলে। সরল আবর্তনের সংজ্ঞায় যাই। সরল আবর্তন কাকে বলা হয়? তাহলে যে আবর্তনে, এখানে তোমরা এটাকে নোট ডাউন করবে, সরল আবর্তন কাকে বলে। তাহলে যে আবর্তন প্রক্রিয়ায় আবর্তনীয় এবং আবর্তিত বচনের, তার মানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের, ওকে, তাহলে যে আবর্তন প্রক্রিয়ায় আবর্তনীয় ও আবর্তিত বচনের পরিমাণ এক থাকে তাকে বলা হয় সরল আবর্তন। আরেকবার বলছি, তাহলে যে আবর্তন প্রক্রিয়ায় আবর্তনীয় বা আশ্রয়বাক্যের এবং আবর্তিত বা সিদ্ধান্তের পরিমাণ এক থাকে তাকে বলা হয় সরল আবর্তন। ওকে, এই আবর্তন কোন কোন বচনের মধ্যে সম্ভব? যেমন আমরা দিতে পারি ই এবং আই বচনের আবর্তন। ওকে, এই যে দুটো বচনের আবর্তন, ই এবং আই বচনের আবর্তন হচ্ছে আই এবং ই বচনের যে আবর্তন সেটা হচ্ছে সরল আবর্তনের উদাহরণ। অর্থাৎ এদের কি থাকে? পরিমাণ এক থাকে। কি করে? কারণ আমরা জানি যে ই বচনের আবর্তিত রূপ ই হয়, পরিমাণ একই থাকে, এবং আই বচনের যে আবর্তন সেটা আই হয়, অর্থাৎ এক্ষেত্রেও পরিমাণ এক থাকে। ওকে, তাহলে এখানে আর এগিয়ে যাওয়ার দরকার নেই। ওকে, এবার চলে যাই আমরা অসরল আবর্তন বা বিষম আবর্তনে। ওকে, এখানে কি বলা হচ্ছে? পরিমাণ এক থাকবে না। তাহলে আমরা কিভাবে সংজ্ঞাটা লিখব? অসরল আবর্তন কাকে বলে? যে আবর্তন প্রক্রিয়ায় আবর্তনীয় বা আশ্রয়বাক্য এবং আবর্তিত বা সিদ্ধান্তের পরিমাণ এক থাকে না তাকে বলা হয় অসরল আবর্তন। যেমন এই অসরল আবর্তন কার মধ্যে রয়েছে? অসরল আবর্তন হচ্ছে এ বচনের আবর্তন, এ বচনের আবর্তন। ওকে, কি করে? কারণ এই এ বচনের আবর্তন আই হয়। ওকে, আমরা দেখেছি এ বচনের বৈধ আবর্তন আই হয়, অর্থাৎ এখানে পরিমাণ এক থাকে না। এই কারণে এ বচনের যে আবর্তন সেই আবর্তনকে বলা হয় অসরল আবর্তন। এ বচন সামান্য বচন, আর এর যে আবর্তিত রূপ বৈধ সেটা বিশেষ হয়ে যায়, পরিমাণ এক থাকে না, সেই কারণে এটাকে বলা হয় অসরল আবর্তন। এ বচনের আবর্তন হচ্ছে অসরল আবর্তন। ওকে, এখন প্রশ্ন হলো যে এই এ বচনের সরল আবর্তন কি সম্ভব? তাহলে আমরা সেখানে চলে যাই, বা এ বচনের কি সরল আবর্তন সম্ভব কি সম্ভব নয়, এইরকম যে একটা কোশ্চিন থাকে 4 নম্বরে, সেই জায়গায় যে এ বচনের সরল আবর্তন কি সম্ভব, এই প্রশ্নটা থাকে। ব্যাখ্যা করো, এরকম থাকে। ওকে, ব্যাখ্যা করো। এ বচনের সরল আবর্তন কি সম্ভব? ব্যাখ্যা করো। তাহলে এটা আমরা কিভাবে করব? এটা 4 নম্বরে অনেক সময় যে শর্ট কোশ্চিন বা 2 নম্বরে শর্ট কোশ্চিন, সেখানে বড় কোশ্চিনের সঙ্গে সেটা ঢুকে যায় থিওরিতে। তাহলে এই কোশ্চিনটা আমরা উত্তরটা কিভাবে লিখব, উত্তরটার ক্ষেত্রে আমি বলছি, তোমরা সেইভাবে আবার ফলো করো ব্যাপারটাকে। ওকে, গুছিয়ে লেখার চেষ্টা করবে, আর খাতায় বারবার দেখবে যে কোন জিনিসটা বাদ পড়ছে সেটাকে সাজিয়ে লেখার চেষ্টা করবে। আমি এমনিতে বলার চেষ্টা করছি। তাহলে কি লিখবে? সরল আবর্তন বলতে যা বোঝায়, আমি উত্তরটা বলছি, লিখো। সরল আবর্তন বলতে যা বোঝায় সেই অর্থে এ বচনের সরল আবর্তন সম্ভব নয়। ওকে, এটা লিখো। সরল আবর্তন বলতে যা বোঝায় সেই অর্থে এ বচনের সরল আবর্তন সম্ভব নয়, কারণ এ বচনের আবর্তন করতে গেলে আবর্তনের যে চতুর্থ নিয়ম সেটি লঙ্ঘিত হয়।
দাঁড়ি। অর্থাৎ আবর্তনীয় বচনে বিধেয় পদ অব্যাপ্য থাকে এবং সেটি সিদ্ধান্ত যদি এ করা হয়, অর্থাৎ এ বচনে আবর্তন এ করা হয় মানে সরল আবর্তনে, অর্থাৎ আবর্তনীয় বচনে বিধেয় পদ অব্যাপ্য থাকে কিন্তু সিদ্ধান্ত এ হয়, সেখানে যদি আমরা উদ্দেশ্য করি সেটি ব্যাপ্য হয়ে যায়। ওকে, অর্থাৎ আবর্তনের চতুর্থ নিয়মটি এখানে লঙ্ঘিত হয়, এই কথাটা কিন্তু লিখো। ওকে, তারপর কি করবে, কিন্তু তার আগে এখানে লিখে দাও যে সেই কারণে এ বচনের সরল আবর্তন সম্ভব নয়। তারপরে লেখো কিন্তু, প্যারা চেঞ্জ করে, কিন্তু অনেক দার্শনিকের মতে এ বচনের সরল আবর্তন কোনো কোনো ক্ষেত্রে বা কয়েকটি বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্ভব। তাহলে কি লিখবে, কিন্তু কোনো কোনো দার্শনিকের মতে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব বা বৈধ সরল আবর্তন সম্ভব। এগুলি নিম্নরূপ, এগুলি হলো নিম্নরূপ দিয়ে তোমরা শুরু করবে, নিম্নরূপ দিয়ে এরকম, এগুলি হলো নিম্ন রূপ। এক কি লিখবে, 1 নম্বরে লিখবে যে সকল এ বচন সংজ্ঞার্থ জ্ঞাপক, যে সকল এ বচন সংজ্ঞার্থ জ্ঞাপক সেই এ বচনের বৈধ সরলাবর্তন সম্ভব। ওকে, যে সকল এ বচন সংজ্ঞার্থ জ্ঞাপক সেই এ বচনের সরলাবর্তন বৈধ হয় বা সরলাবর্তন সম্ভব। ওকে, যেমন উদাহরণ দিচ্ছি আমি, উদাহরণটা কি হবে, যেমন দিয়ে ডাইরেক্ট উদাহরণটা দিই। উদাহরণ এরকম লিখব যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটাই বচন। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বুদ্ধিবৃত্তি সম্পন্ন। ওকে, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এই হলো এ বচন। এবার এটার যদি আমরা আবর্তন করি তাহলে এ করলে কি হবে, সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। এই যে আবর্তন, এ বচনের আবর্তন করলাম, এখানে এই সরল আবর্তনটি কিন্তু বৈধ। কারণটা কি, কারণ এ বচনটি হচ্ছে এখানে সংজ্ঞার্থ জ্ঞাপক। সংজ্ঞার্থ জ্ঞাপক এ বচন কাকে বলে, যে সকল এ বচনের বিধেয় পদটি উদ্দেশ্যপদের সংজ্ঞাকে বহন করে সেই সকল বচনকে বলা হয় সংজ্ঞার্থ জ্ঞাপক বচন। কারণ এই যে বুদ্ধিবৃত্তিত্ব জীব, এটা হচ্ছে সংজ্ঞাকে নির্দেশ করে, বুদ্ধিবৃত্তিত্ব সম্পন্ন জীবকে, সেটা মানুষ। এই কারণে এই জাতীয় বচনের সরল আবর্তন সম্ভব। নম্বর 2 বিশেষ ক্ষেত্র আমাদের, তাহলে এটা হয়ে গেল। নম্বর 2 দেখি লিখব, আবার লিখব যে সকল এ বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ কি পুনরুক্তিমূলক বা একই রকম অর্থ বহন করে, এটাও লেখা যায়। তাহলে যে সকল এ বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ বা বিধেয় পদটি, যে সকল এ বচনের বিধেয় পদ, এটা লিখো, যে সকল এ বচনের বিধেয় পদ এ বচনের পুনরুক্তিমূলক, ওকে, বা পুনরুক্তিমূলক এ বচনের সরল আবর্তন সম্ভব, এটা আমরা লিখতে পারি। তাহলে যে সকল এ বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ পুনরুক্তিমূলক সেই বচনের সরল আবর্তন, সেই বচনের সরল আবর্তন সম্ভব, এটা আমরা লিখব। পুনরুক্তিমূলক, ওকে, পুনরুক্তিমূলক বলতে কেমন, যেমন আমরা দিতে পারি কি লিখব আমরা, সকল গাছ হয় বৃক্ষ, এটা এ।
তাহলে এটা কি হলো? পুনরুক্তিমূলক এ বচন। তাহলে যেটা বলা হলো যে সকল এ বচন পুনরুক্তিমূলক বা যে সকল এ বচনের উদ্দেশ্য বিধেয় হচ্ছে কি পদগুলি পুনরুক্তিমূলক, সেই সকল বচনের সরলাবর্তন সম্ভব। তাহলে এই বচন, তাহলে সকল গাছ হয় বৃক্ষ, তাহলে গাছ বৃক্ষ পুনরুক্তি, এটা অন্য কিছু নয়। তাহলে সকল গাছ হয় বৃক্ষ, এটা যেটা গাছ সেটা বৃক্ষ, যেটা বৃক্ষ সেটা গাছ। ওকে, তাহলে এই জাতীয় বচনের ক্ষেত্রে যদি আমরা সরল আবর্তন করি এই বচনের, অর্থাৎ এ করি, তাহলে কিন্তু সেটা বৈধ হয়। তাহলে সকল বৃক্ষ হয় গাছ, এটাও বৈধ সরলাবর্তন। 3 নম্বর উদাহরণে আমরা কি দেখাতে পারি? 3 নম্বর উদাহরণের ক্ষেত্রে আমরা দেখাতে পারি বিশেষ ক্ষেত্রে যে সকল এ বচনের উদ্দেশ্য বিধেয় একটি নির্দিষ্ট বিশিষ্ট পদ, সেই সকল এ বচনের সরলাবর্তন বৈধ হয়। আরেকবার বলছি, যে সকল এ বচনের উদ্দেশ্য ও বিধেয় একটি নির্দিষ্ট বিশিষ্ট পদ হয়, সেই সকল এ বচনের সরলাবর্তন বৈধ হয় বা বৈধ সরলাবর্তন সম্ভব। যেমন কি? যেমন আমরা লিখতে পারি কীরকম, যে নির্দিষ্ট বিশিষ্ট পদ হয়, যে উদ্দেশ্য পদ বিধেয় পদ এগুলো, যেমন কি কালিদাস যদি আমি দিই, কালিদাস হন মেঘনাদ কাব্যের রচয়িতা, কি হলো? কালিদাস হন মেঘনাদ কাব্যের রচয়িতা, এটা এ বচন। কালিদাস হন মেঘনাদ কাব্যের রচয়িতা, আমি এ বচন দিলাম। তাহলে এই যে কালিদাস আর মেঘনাদ কাব্যের রচয়িতা, সেটা কিন্তু নির্দিষ্ট বিশিষ্ট পদ। মেঘনাদ কাব্যের রচয়িতা একজন নির্দিষ্ট করা আছে এবং কালিদাস সেটাও নির্দিষ্ট। তাহলে এইরকম যে এ বচন, যে সকল এ বচনের উদ্দেশ্য বিধেয় পদ নির্দিষ্ট বিশিষ্ট পদ, সেই সকল এ বচনের এই সরল আবর্তন বৈধ হয় বা বৈধ সরল আবর্তন সম্ভব, যেমন দিয়ে এই উদাহরণটি। ওকে, এইবার এটারও যদি আমরা করি তাহলে কীরকম হবে সরল আবর্তনটা? তাহলে মেঘনাদ কাব্যের রচয়িতা হন কালিদাস। তাহলে এখানে আমরা মানকটা দিতে পারি। ওকে, সকল ব্যক্তি দিতে পারি আমরা, সকল ব্যক্তি যে বা যিনি দিতে পারি, যে মেঘনাদ কাব্যের রচয়িতা, মেঘনাদ কাব্যের রচয়িতা হন কালিদাস। আমরা এরকম করে করতে পারি, কালিদাস এ বচন। এই যে এটা আমাদের কি হয়ে গেল? এ বচনের সরল আবর্তন। অর্থাৎ এই যে সকল ক্ষেত্র রয়েছে, অর্থাৎ এই যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো রয়েছে, এই বিশেষ ক্ষেত্রগুলোতে এ বচনের সরল আবর্তন বৈধ হয়, অর্থাৎ এই বচনের আবর্তন এই করা যায় এবং সেগুলোকে বৈধ বলা যায় এই বিশেষ ক্ষেত্রগুলোতে। তাহলে এই প্রশ্নটা কিন্তু 4 নম্বর, 3 নম্বরে বা 2 নম্বরে আসতে পারে। এটাকে তোমরা অবশ্যই সুন্দর করে লিখে নিও, গুছিয়ে। ওকে, প্রয়োজন যদি মনে করো আমাকে দেখাবে, তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করে দেবে। আমার নাম্বারটা তোমাদের জানাই আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার 7001143931। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অর্থাৎ যে বিষয়গুলো ছোট, যেমন ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, বা এ বচনের সরল আবর্তন কি সম্ভব ব্যাখ্যা করো, এই যে ছোট ছোট ব্যাপারগুলো বলে দিচ্ছি, সেগুলোকে লিখতে বলছি এবং উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। হয়তো কতটা সাজিয়ে লিখতে পেরেছো বা কতটা পারোনি, সেক্ষেত্রে একটু যদি মনে করো যে সেটা হোয়াটসঅ্যাপ করে আমাকে সেন্ড করবে, তাহলে আমার এই নাম্বারটিতে অবশ্যই করতে পারবে। আর আমাদের এখান থেকে কিন্তু এই যে আবর্তনের যে পার্টটা, সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। ওকে, এখন আমাদের পালা তাহলে থাকছে আমাদের আবর্তনের যে হোমওয়ার্কগুলো, সেই হোমওয়ার্কগুলো দেওয়ার। তাহলে আমি তোমাদের কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করো, অবশ্যই করবে। আর একটা কথা মাথায় রাখবে যে হোমওয়ার্ক ছাড়া, অর্থাৎ প্র্যাকটিস ছাড়া কিন্তু লজিক যে যতই পারুক, প্র্যাকটিস যদি না করা হয় সে ভুলে যাবে। অর্থাৎ আমি যদি চর্চার মধ্যে না থাকি, আমি নিজে বলছি, আমি যদি চর্চার মধ্যে না থাকি, আমি যদি না শেখাই, তাহলে আমার মধ্যে যদি এই অনুশীলনটা না থাকে, প্রতি বছর যে শেখানোর একটা প্রবণতা বা চর্চাটা এই যে আমি করে যাই, যদি এটা আমার না থাকে, কিন্তু আমি নিজেই ভুলে যাই অনেক সময়।
তো যারা পড়াশোনা করছো মানে শিখে গেছো তাই বলে চুপচাপ বসে থাকলে হবে না, এগুলোকে তোমাদের প্রতিনিয়ত চর্চার মধ্যে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবে তত তোমার যে স্মৃতি প্রখরতা বা যে লজিকটা করার যে একটা দ্রুত গতি সেটা বাড়বে। ওকে, তাহলে আমি এবার তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। এই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা করবে, প্র্যাকটিস করবে। আমি দিচ্ছি কয়েকটা। ওকে, বেশিরভাগ এগুলো আবর্তন করবে, হ্যাঁ, আবর্তন করো। বেশিরভাগ কবি দয়ালু। বেশিরভাগ কবি দয়ালু। 2 নম্বর, ছাত্রীরা ব্যতীত কেউই শাড়ি পরে না। ছাত্রীরা ব্যতীত কেউই শাড়ি পরে না। 3 নম্বর, দার্শনিকরা সাধারণত বিবেকবান হন। 4 নম্বর, আমি 4 নম্বরে দিতে পারি, কি দেব? 4 নম্বর আবর্তনে দিতে পারি দেবতারা স্বার্থপর নয়। 5 নম্বর দিতে পারি একজন ছাড়া সবাই লজিক পারে। ওকে, এই যে 5টা আবর্তন করবে সুন্দরভাবে। আবর্তনগুলোকে করার চেষ্টা করো, বাক্য থেকে বচন করবে, তারপর সেগুলোকে আবর্তন করবে। আমি যেভাবে বলে দিয়েছি সেটা সিম্পল করে আবার বলছি যে এ বচনের আবর্তন আই করবে, ই বচনের আবর্তন ই হবে, আই বচনের আবর্তন আই হবে, আর ও বচন হলে ও বচনের আবর্তন সম্ভব নয়। এটা আমাদের জানা হয়ে গেছে অলরেডি। তাহলে এইভাবে এই বচনগুলোর আবর্তন করবে, টাস্কগুলো অবশ্যই করবে। আর একটা কথা বলে রাখি যে তোমরা অবশ্যই তোমাদের অসুবিধাগুলো কমেন্ট করে জানাবে ভিডিওতে। কমেন্টের মাধ্যমে আমি সেগুলো সম্পর্কে অবহিত হই এবং নিজেকে অনেক সময় আমারও মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। ক্লাস করার সময় অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যেতে পারি বা হয়ে যায়, মানুষের ভুল হয়। সেক্ষেত্রে ভুলগুলো শুধরানোর একটা জায়গা অন্ততপক্ষে আমাকে তোমাদের দেওয়া উচিত। সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, স্যার এই জিনিসটা ভুল হয়েছে, এই জিনিসটা আপনার খারাপ লেগেছে। তাহলে আমিও একটু তোমাদের কাছ থেকে অনুপ্রাণিত হব। আমিও একটু আমাকে যে শুধরানোর যে ব্যাপারটা রয়েছে, সংশোধনের জায়গাটা পাবো। অনেকে অভিজ্ঞ রয়েছেন যারা ক্লাসগুলোকে দেখার জন্য সাবস্ক্রাইব করেছেন বা দেখছেন, হয়তো ফলো করছেন, চেষ্টা করছেন। এই অভিজ্ঞ ব্যক্তিদের কাছে, আপনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকছে যে আপনারাও যারা অভিজ্ঞ রয়েছেন, আমার যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেগুলোকে আমি সংশোধনের মধ্যে দিয়ে চেষ্টা করব। তাহলে আমি উপকৃত হবে এবং যে সকল ছাত্রছাত্রী যারা এই ভিডিওগুলোকে ফলো করছে, শেখার চেষ্টা করছে, তারা উপকৃত হবে। ওকে, সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আবারও আমার একটি ছোট্ট আপিল যে যাতে আমাদের এই ক্লাসগুলো দেখতে পারে, অনেকে ক্লাসগুলোকে সঠিকভাবে নিতে পারে, যার জন্য যে সাবস্ক্রাইব ব্যাপারটি থাকে, অনেকে নতুন থাকে। যারা নতুন, কেউ যদি নতুন হয়ে থাকো যে ভিডিওটি দেখছো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, তার সঙ্গে শেয়ারটা অবশ্যই করবে আমাদের যে স্টাডি প্রো, সেই স্টাডি প্রোর মাধ্যমে নিয়মিত ক্লাসগুলোকে পাওয়ার জন্য। ওকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ, নমস্কার।